তাদের সম্প্রসারণবাদ বা তাদের যে একটা আধিপত্য সেটা তারা বিস্তার করেছে বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে। আমরা জানি যে বাংলাদেশে গুরুত্বপূর্ণ পদে কাকে নিয়োগ দেওয়া হবে সেটা ভারতের মতামত বা ভারতের রিকমেন্ডেশনে করা হতো। আমাদের যে গত সরকার ছিল, যে হাসিনা রেজিম যেটা ছিল, তারা কিন্তু একটা তাদের তো অনেকেই বলতো পুতুল বা ভারতের ইশারায় তারা কাজ করে বা ভারতের একটা এক্সটেন্সিভ একটা গভর্নমেন্ট হিসেবে তারা কাজ করছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী নিজে মুখে বলেছেন যে আমরা 1947 সালে যে ভুলটা করেছিলাম সেই ভুলটা আমাদের করা উচিত হয় নাই, কারণ আমাদের বাংলাদেশটা ছেড়ে দেওয়ার কারণে আজকে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হয়েছে এবং তার জন্য আমাদের এইসব সংকট মোকাবেলা করতে হচ্ছে। রয়ের এজেন্ট, রয়ের বিস্তার বাংলাদেশে যতটা আছে আমার মনে হয় পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে এতটা নাই, পাকিস্তানেও নাই। তো এগুলো তাদের খরচ আছে। এসব করছে কেন? কারণ বাংলাদেশকে তারা তাদের নিয়ন্ত্রণে রাখে। যে রাষ্ট্র আমরা স্বপ্ন দেখেছি, এই যে প্রত্যেকটা মানুষ ওতপ্রোতভাবে জড়িত। একটা ছেলে কেঁদে দিয়েছে যে আমি খাওয়া দিতে পারছি না, আমি দেখছি ওই গ্রামের ওই অঞ্চলে মানুষগুলো খেতে পাচ্ছে না, কিন্তু আমি খাওয়া দিতে পারছি না, ওদের কাছে পর্যন্ত যেতে পারছি না বলে কেঁদে দিচ্ছে হু হু করে। দেখেন এই যে মানুষের আবেগ, ভালোবাসা, দেশের প্রতি যে মমত্ববোধ, এটা তো সবসময় ছিল। এই শাসকের, দুষ্ট শাসকের কারণে কিন্তু মানুষ মর্মাহত হতো, আইসোলেটেড হতো। তো আজকে একটা পরিবর্তন আসছে, পরিবর্তনকে আমাদের সুযোগ দিতে হবে। আমরা তো এটা দেখছিলাম যে এটা তো যে প্রতিপক্ষ, যে সবাই বললো পরাজিত শক্তি, পরাজিত শক্তি তো এরা তো শক্তি, তারা বসেনি। তাদের কিন্তু এটা নিয়ে আমরা বলবো যে চতুর্থ একটা কৌশল বা একটা অ্যাটেম্পট এই সরকারকে পরাস্ত করা বা কোনোভাবে দেশে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করে সেটার মাধ্যমে তারা সরকারকে পতন করে হয়তো কোনো একটা পরিকল্পনার আওতায় কিছু করতে চেষ্টা করছে। এটা তো পরিষ্কার দেখা যাচ্ছে যে এই আনসার হঠাৎ করে এই মুহূর্তে, যেমন সরকার মাত্র কিছুদিন আগে ক্ষমতা নিয়েছে এবং বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি দেখেন, কি পরিস্থিতি চলছে বাংলাদেশে। এই যে দীর্ঘ 16 বছর, প্রায় 16 বছরের যে সরকার ছিল, তারা একটা শক্তিশালী আমাদের প্রতিবেশী রাষ্ট্র দ্বারা মদতপুষ্ট ছিল এবং তারা যা ইচ্ছা তাই করেছে, বেপরোয়া ভাবে করেছে। তারা কখনো এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বা চাহিদা বা মানুষের কোনো রায় বা মতামত কখনো গ্রাহ্য করে। তারা তাদের মতো করে করেছে, নির্বাচন নিয়ে বলতে শুরু করেছে কোনো ক্ষেত্র। এবং এই দীর্ঘ সময়টা তারা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তারা দলীয়করণ করেছে, রাজনীতিকরণ করেছে, তাদের লোকজনকে নিয়ে বসিয়েছে এবং তাদের একটা আলজেরিয়ার গোল সবসময় কাজ করেছে বলে আমরা হয়তো অনেকেই খেয়াল করেছি। সেটা হচ্ছে দেখেন, যখনই কোনো প্রতিষ্ঠানে তারা দেখা গেছে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বা আপনার প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোকে তারা বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই যারা এদেশের সচেতন, বিবেকবান, দেশপ্রেমী নাগরিক, তারা সবাই সমালোচনা করেছে প্রতিষ্ঠানগুলোতে এমন ব্যক্তিদের তারা নিয়ে এসে মাথায় বসিয়েছে যে ব্যক্তিগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে বিতর্কিত। তো এগুলো করেছে কারণ হচ্ছে তারা, তাদের একটা উদ্দেশ্য ছিল। আজকে তারা হয়তো এই যে আজকে এরকম যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এটার জন্য তাদের প্রস্তুতি ছিল। আমরা দেখছি যে দেখেন এই সরকার আসার পরে পরে বা এই 5ই অগস্টে যে পরিবর্তন আসলো তার পরে পরে কতগুলো ঘটনা আমরা খেয়াল করলাম যে একটা আর্মি কূ হবার একটা প্রচেষ্টা ছিল। এটার সঙ্গে 1977 সালে যে পরিস্থিতি, 7ই নভেম্বরে 1976 সালে 7ই নভেম্বরের পরিস্থিতির পরবর্তী পরিস্থিতির সঙ্গে অনেক কিন্তু মেলালে অনেক অনেক মিল খুঁজে পাওয়া যাবে। যেমন ধরেন জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতা নিলেন তারপরে দেখা গেল 18টা কু অ্যাটেম্পট হয়েছে। এটা আর্মি, এয়ারফোর্স, বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু হয়েছিল। কিন্তু এখন যেহেতু বর্তমানে পরিস্থিতিটা অন্যরকম, এখনো কিন্তু নানান রকম অ্যাটেম্পট চলছে যে সরকারকে ফেলে দিয়ে কি করে আবার একটা নতুন তাদের পছন্দনীয় আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একটা ভেস্টেড ইন্টারেস্ট এখানে আছে। এটা তো এখন লুকানোর কোনো ব্যাপার নাই, যদিও বলাটা
অনেক সময় খারাপ দেখায় যে আমরা বারবার ইন্ডিয়াকে ভারতকে আমরা সম্পৃক্ত করছি আমাদের রাজনৈতিক যে কোনো পরিবর্তনের সঙ্গে, কিন্তু এটা কিন্তু বাস্তবতা, এটা অস্বীকার করা যাবে না। কারণ আমরা ইতিমধ্যে বহু প্রমাণ পেয়ে গেছি যে ভারত কিভাবে গত 16 বছরে তাদের কি বলবো তাদের সম্প্রসারণবাদ বা তাদের যে একটা আধিপত্য সেটা তারা বিস্তার করেছে বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে। আমরা জানি যে বাংলাদেশে গুরুত্বপূর্ণ পদে কাকে নিয়োগ দেওয়া হবে সেটা ভারতের মতামত বা ভারতের রিকমেন্ডেশনে করা হতো। আমাদের যে গত সরকার ছিল, যে হাসিনা রেজিম যেটা ছিল, তারা কিন্তু একটা তাদের তো অনেকেই বলতো পুতুল বা ভারতের ইশারায় তারা কাজ করে বা ভারতের একটা এক্সটেন্সিভ একটা গভর্নমেন্ট হিসেবে তারা কাজ করেছে। বাংলাদেশে গত 16 বছরে যতগুলো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেখা যাচ্ছে যে বেশিরভাগ সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল ভারতের পক্ষে। এবং এটার কারণ কি ছিল এটা আমরা জানি যে শেখ হাসিনার ব্যাকগ্রাউন্ডটা আপনি দেখেন 75 সালের পর থেকে শেখ হাসিনা কোথায় ছিল? শেখ হাসিনা ভারতে ছিল এবং ভারতে তাকে আশ্রয় দেওয়া বলেছে, কিন্তু তাকে রাখা হয়েছিল। এবং আমি বিবিসির যে সিরাজুল রহমান সাহেবের বইয়ের রেফারেন্সে বলতে চাই যে উনি বলেছেন যে শেখ হাসিনাকে ট্রেন করা হয়েছে এবং একটা রয়ের অফিসারকে যেভাবে ট্রেন করা হয় ভারতের পক্ষে কাজ করবার জন্য, শেখ হাসিনাকে ঠিক ওইভাবে ট্রেন করা হয়েছিল। এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে শেখ হাসিনা যা কিছু করেছে এটা পরিষ্কার বোঝা যায় যে ভারতের কারণেই করেছে, ভারত তাকে দিয়ে করেছে। সে হচ্ছে ভারতের অধীনস্থ একজন ব্যক্তি যাকে সরকার প্রধান বানানো হয়েছিল আরেকটা রাষ্ট্রের। তো আজকে যে শেখ হাসিনা ভারতে চলে গেছে এটা নিয়ে নানান কথা নানান লোকজন বলছে, তাদের অবস্থান থেকে বলছে, তাদের চিন্তা ভাবনা বা তাদের রাজনৈতিক বিশ্বাস থেকে হয়তো বলছেন, কিন্তু মূল কথাটা হচ্ছে ভারতেই শেখ হাসিনা ফিরে গেছে এবং ভারতেই শেখ হাসিনা আছে। এবং কিন্তু আর 25 দিন থাকতে পারবে, যে পাসপোর্টের বিষয়টা এসেছে, এরপরে আসলে কি করবে ভারত ওনাকে? মানে আমার মনে হয় তারা কিছু একটা বের করবে, কারণ এই 25 দিন এটা তো মানে রেখে দেওয়ার জন্য আশ্রয় দেওয়া হয়, তখন কোনো পাসপোর্ট বা কোনো সরকারি এটার কোনো প্রয়োজন পড়ে না। এটা তো আশ্রয় যখন দেওয়া হয়, ভারত যদি তাকে রাজনৈতিক আশ্রয় দেয় তাহলে এটা কোনো বিষয় না আমি মনে করি। জানি না এখন পরবর্তীতে কি হবে, আমরা সামনে দেখব। তবে ভারত যে কাজগুলো করছে, কারণ ভারতের জন্য আবার বলি, আমরা বারবার বলি কথাটা, ভারতের জন্য বাংলাদেশ কেন গুরুত্বপূর্ণ। এটার মূল কথাটা হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী নিজে মুখে বলেছেন যে আমরা 1947 সালে যে ভুলটা করেছিলাম সে ভুলটা আমাদের করা উচিত হয় নাই। কারণ আমাদের বাংলাদেশটা ছেড়ে দেওয়ার কারণে আজকে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হয়েছে এবং তার জন্য আমাদের এই সব সংকট মোকাবেলা করতে হচ্ছে। রয়ের বিস্তার বাংলাদেশে যতটা আছে আমার মনে হয় পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে এতটা নাই, পাকিস্তানেও নাই। তো এগুলো তাদের খরচ আছে। এসব করছে কেন? কারণ বাংলাদেশকে তারা তাদের নিয়ন্ত্রণে রাখবে বা বাংলাদেশকে তাদের খুব প্রয়োজন। দেখেন কি কি করলো, গ্যাসটা নিয়ে গেছে। এই যে সাগররুনি হত্যা মামলা, এটার মূল কারণটা আমরা জানি, এখন তো বেরিয়ে গেছে, তাই না? আমরা শুনেছি যে গ্যাসটা যে অবৈধভাবে ভারতে চলে যাচ্ছিল এটা প্রমাণগুলো তারা বের করে ফেলেছে। এই জন্য এই দম্পতিকে হত্যা করা হয়েছে। এই যে ভারতের যে আপনার যে অবস্থানটা, আপনার প্রকাশ্যে অপ্রকাশ্যে ভারত যেসব কাজ বাংলাদেশের থেকে আদায় করে নিয়েছে, যেসব তাদের চাহিদা, তারপরে সব থেকে মূল ব্যাপারটা হচ্ছে ওই চিকেন নেকটা, ওই করিডোরটা, যেটার সঙ্গে তাদের 7টা রাজ্য জড়িত। তো এইটার জন্য তাদের বাংলাদেশকে খুব প্রয়োজন। তার জন্য তড়িঘড়ি করে মোদী শপথ নেওয়ার পরে পরে শেখ হাসিনাকে ডেকে নিয়ে তলব করে নিয়ে গিয়ে তারা কি করলো, এই যে এতগুলো চুক্তি মেমোরেন্ডাম কি করলো, তাড়াতাড়ি করে তারা বিকল্পগুলো বের করছে, যেটা মিয়ানমারে খুঁজছিল, মিয়ানমারে ওটা করতে পারেনি। ওই মানে বিচ্ছিন্নতাবাদী যে আন্দোলন হচ্ছে বা সংগ্রাম হচ্ছে সেটার কারণে। তো এখন ভারত তো ছাড়বে না বাংলাদেশকে, আমরা তো পরিষ্কার বুঝতে পারি যে ভারতের বেস্টেড মানে এটাও ভারতের একটা প্রকল্প, মানে আনসারের একটার পর একটা তাদের যেমন 1946 প্ল্যান বি প্ল্যান এ এরকম করে 18টা কু অ্যাটেম্পট, এগুলো পিছনে কারা ছিল? এখানে তখনও ভারত ছিল। শেখ সাহেবের মৃত্যুর পরে এটা ভারতের তো একটা ব্যর্থতা যে শেখ সাহেব ওইভাবে কুয়ের মাধ্যমে তাকে সরানো হয়েছিল। সেইটার পরিবর্তে তারা নানান ভাবে প্রহসন চালিয়ে গেছে, এখনো কিন্তু তাই। শেখ হাসিনা যে পরাস্ত হলো এটা ভারত হয়তো নিশ্চয়ই পছন্দ করে।
যদি পছন্দ করতো তাহলে তাদের এইরকম করে শেখ হাসিনাকে সেফ এক্সিট দিয়ে তাকে প্রোটেকশন নিয়ে ভারতে নিয়ে যেত, তাই না? এগুলো তো এভিডেন্ট, এগুলো পরিষ্কার হয়ে গেছে। আমি স্যালুট জানাই ফারুক হোসেনকে, এবং বিশেষ যে উনি যে কথাগুলো বলেছে তার সঙ্গে আমি একেবারে সহমত, যে এখন আমাদের খুবই সতর্ক হতে হবে এবং এই যে ষড়যন্ত্রগুলোকে আমাদের প্রতিহত করবার জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের মধ্যে কিছু লোক আছে তারা হয়তো এজেন্ডা নিয়ে কাজ করছে, তারা নানানভাবে পরিস্থিতিকে টুইস্ট করছে। দেখেন বিডিআর এর যে ঘটনাগুলো ছিল, বিডিআর এর যেটাকে বলা হয়েছে, ওটা তো আমরা জানি যে বিডিআর এর ঘটনা কি ছিল। এটা একটা ভারতের জন্য একটা প্রতিশোধ ছিল, তাই না? ভারতের যে রৌমারি আর ইয়েতে যে ঘটনাটা ঘটেছিল, যেখানে 35 জন অফিসার, পরে আবার শুনবো আপনাকে। আচ্ছা, 35 জন অফিসারকে হত্যা করা হয়েছিল এবং ভারত কিভাবে পরাস্ত হয়েছিল বিডিআর এর কাছে, সেই জন্য বিডিআর এর নাম পর্যন্ত ওরা পরিবর্তন করেছে। বিডিআর কে এইভাবে ম্যাসাকার করেছে, কিভাবে নির্মমভাবে হত্যা করেছে, এবং ভারতীয়রা, ইট ইজ এলিজড যে অনেক প্রমাণও হয়তো আছে, অনেকে বলছে যে তারা ভারতীয়রা এখানে সরাসরি ভাবে সম্পৃক্ত ছিল এবং শেখ হাসিনার মদদে এটা করা হয়েছে, তার ছত্রছায়া করা হয়েছে। তো এই যে বিডিআর এর সঙ্গে আপনি আনসারের একটু তুলনা করেন, ওই ইন্টেন্সিটি না থাকলেও, কারণ ওই সুযোগ নাই, কিন্তু না থাকলেও আনসারকে একইভাবে কিন্তু আনা হচ্ছে। এগুলো ষড়যন্ত্রের কতগুলো অংশ, এগুলো পরিষ্কার। কিন্তু এদেশের মানুষ কিন্তু আর বোকা নাই। এই যে বলছিল যে ফ্লাড, এই যে দেখেন এই যে বন্যাতে যে মানুষের সহযোগিতা, এটা তো মনে হচ্ছে আমাদের একটা স্বপ্নের রাষ্ট্র, যে রাষ্ট্র আমরা স্বপ্ন দেখেছি। এই যে প্রত্যেকটা মানুষ ওতপ্রোতভাবে জড়িত। একটা ছেলে কেঁদে দিয়েছে যে আমি খাওয়া দিতে পারছি না, আমি দেখছি ওই গ্রামের ওই অঞ্চলে মানুষগুলো খেতে পাচ্ছে না, তো আমি খাওয়া দিতে পারছি না, ওদের কাছে পর্যন্ত যেতে পারছি না বলে কেঁদে দিচ্ছে হু হু করে। দেখেন এই যে মানুষের আবেগ, ভালোবাসা, দেশের প্রতি যে মমত্ববোধ, এটা তো সবসময় ছিল। এই শাসক, এই দুষ্ট শাসকের কারণে কিন্তু মানুষ মর্মাহত হতো, আইসোলেটেড হতো। তো আজকে একটা পরিবর্তন আসছে, পরিবর্তনকে আমাদের সুযোগ দিতে হবে। ডক্টর ইউনূসের কোনো বিকল্প নাই। ডক্টর ইউনূসকে আমাদের সর্বাত্মক সহযোগিতা দিতে হবে এই দেশ গঠনের জন্য। আর যেসব চাপ আছে যারা করছে, তার না বুঝে করছে। দেশকে গঠন করতে হবে, কারণ এ দেশের প্রত্যেকটা মানুষ কিন্তু এখন এই গঠন প্রক্রিয়ার সঙ্গে জড়িত হয়ে গেছে, এটা আমাদের বুঝতে হবে। ধন্যবাদ।